হ্যাঁ, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই ক্লাস সিভিল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলি। আজকে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের পরের পার্টটা স্টার্ট করে দেবো। আজকে দেখো প্রচুর ডেফিনেশনস আছে এবং কিছু কিছু জিনিস বোঝারও আছে, ঠিক আছে? যেমন স্ট্রেন এনার্জি কী জিনিস, মডুলাস অফ রাপচার কী জিনিস, হ্যাঁ, প্রুফ রেজিলিয়েন্স কী, মডুলাস অফ রেজিলিয়েন্স কী। তো এই ধরনের জিনিসগুলো সম্বন্ধে অনেক কিছু। তারপরে ধরো ক্রিপ কী জিনিস, হ্যাঁ, তারপরে ধরো আর কি আছে, নর্মাল ইলাস্টিসিটি কী। তো অনেক কিছু নিয়ে আজকে আমরা কিন্তু জানতে পারবো। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে দিই। তোমাদের অনেকে আছো যারা আমাকে বলছো ক্লাস নোটটা দিতে। ক্লাস নোট দেখো, তাহলে তোমরা হয়তো এর আগে আমার ক্লাস করোনি, সেজন্য জানো না। ক্লাস নোট আমি অবশ্যই দেবো, ঠিক আছে? কিন্তু কখন দেবো সেটা আমার উপর ডিপেন্ড করে। যেখানে বেশি ডেফিনেশনস লেখার ব্যাপার থাকে বা নিউমেরিক্যাল অঙ্ক থাকে সেই জায়গাটা আমি দিয়ে দিই। তোমাকে আমি দিয়ে দেবো, বাট যখন দিচ্ছি না তার মানে পরিষ্কার বুঝে নেবে ওই জায়গাটা তোমাকে নিজেকে লিখতে হবে। হ্যাঁ, আজকের ক্লাসটা যেমন এমন ক্লাস আছে, এখানে প্রচুর ডেফিনেশনস আছে যেগুলো লিখতে গেলে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, সেগুলো আমি তোমার ক্লাস নোটসে দিয়ে দেবো। তো আজকের ক্লাসের নোট এবং আগের ক্লাসের নোটগুলো একসাথে তুমি কিন্তু এই ক্লাসের নিচে কমেন্ট সেকশানে গুগল ড্রাইভের লিঙ্কে পেয়ে যাবে। ওকে, তো আমাকে এরকম করে বলো না, আমার প্ল্যান আছে, যখন আমার দেওয়ার মনে হবে যে এটা দেওয়ার দরকার তখন আমি দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করে দিই। আজকে আমরা কি পড়বো? স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের পরের পার্টটা, প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। দেখো, সবার প্রথমে যখন তুমি প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল পড়ছো তখন তোমাকে জানতে হবে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল বলতে কী বোঝায়। একটু দেখা যাচ্ছে কিনা দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ, দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে দেখবো প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল মানে কি। তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ডু মিন বাই প্রপার্টি অফ ম্যাটেরিয়াল, তুমি বলবে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল মিনস সেই প্রপার্টিগুলো, আমি লিখে দিচ্ছি, ইট মিনস দোজ প্রপার্টিজ, সেই প্রপার্টিসগুলো হুইচ ডু নট চেঞ্জ উইথ একটা হচ্ছে ডাইমেনশন অ্যান্ড টাইম। তুমি বুঝতে পারলে? মানে ধরো কোনো একটা ম্যাটেরিয়াল আছে মাইল্ড স্টিল, সে ফর এক্সাম্পল। তো এই মাইল্ড স্টিলের প্রপার্টি অফ ম্যাটেরিয়ালের মধ্যে সেইগুলোকেই আমি ইন্ডিকেট করতে পারবো বা রাখতে পারবো, যেই প্রপার্টিগুলো কখনোই কিন্তু ডাইমেনশনের সাথে চেঞ্জ হয় না। কীরকম মানে কি বলো তো? ধরো একটা মাইল্ড স্টিল এরকম আছে, ক্রস সেকশনটা কীরকম, এটা ধরো তোমার 5 মিটার আছে লেন্থ, আর এটা ধরো তোমার 200 মিলিমিটার আছে, হতেই পারে 200 মিলিমিটার বাই 5 মিটারের একটা মাইল্ড স্টিল আছে। আর একটা মাইল্ড স্টিল আছে ধরো তোমার এরকম, এটা আছে ধরো তোমার 50 মিটার, অনেক বড় মাইল স্টিল, 50 মিটার, আর এটা ধরো আছে 5 মিটার, 50 মিটার বাই 5 মিটারের মাইল স্টিল। দুটোর ক্ষেত্রে কিন্তু মানে অনেক কিছুই জিনিস আলাদা হবে। যদি জিনিসগুলো আলাদা হয় তাহলে তার কিন্তু আমি প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল বলতে পারবো না। তাহলে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল বলতে গেলে কি ইম্পর্টেন্ট? প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল বলতে গেলে ইম্পর্টেন্ট যে এর আর এর প্রপার্টি যেন সেম হয়। কি কি জিনিস হতে পারে একটা এক্সাম্পল তোমাকে আমি বলছি। ধরো মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইএস, ঠিক আছে? এই ইএস এর ভ্যালু কত বলো তো? 2.1 × 10⁵ MPa মাইল স্টিলের ক্ষেত্রে। এটা কিন্তু ডাইমেনশনের উপর কখনোই ডিপেন্ড করবে না। মানে মাইল স্টিলটা ছোট হোক বা বড় হোক বা মাঝারি সাইজের হোক, কখনোই কিন্তু সেটা ডিপেন্ড করবে না। আর একটা কী বলেছে? টাইম। এটাও খুব ইম্পর্টেন্ট। মানে ধরো আজকে এই মাইল স্টিলটা আছে, এই মাইল স্টিলটা আজকে আছে, আজকে কত তারিখ? ধরো 13 তারিখ, 13th, সে ফর এক্সাম্পল। 13 না আমি জানি, ধরো 13th মনে হয় আজকে, ছাড়ে দাও, যাই হোক 13 জুলাই। মাইল স্টিলের ইএস হচ্ছে 2.1 × 10⁵। এটা যদি তুমি 10 বছর রেখে দাও, 10 বছর, আজকে কত 2022, তো 10 বছর পরে কত হবে? 13 জুলাই ধরো 2032, 13 জুলাই 2032-এও যখন তুমি ইএসটা চেক করবে, মডুলাস অফ ইলাস্টিসিটি, তোমার কিন্তু ভ্যালু একই আসবে। বুঝতে পারলে? তাহলে যে প্রপার্টিটা ম্যাটেরিয়ালের, যে প্রপার্টি টাইমের সাথে চেঞ্জ হয় না অথবা ডাইমেনশনের সাথে চেঞ্জ হয় না, সেই প্রপার্টিটাকেই কিন্তু আমরা প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল বলবো। যদি কোনো প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, মানে ডাইমেনশন চেঞ্জ হলে চেঞ্জ হয়ে যাবে, যেমন স্ট্রেস, এর যা স্ট্রেস নেওয়ার ক্ষমতা, এর স্ট্রেস নেওয়ার ক্ষমতা সেম হবে? কখনোই হতে পারে না, ঠিক আছে? বা লোড, এর লোড নেওয়ার ক্ষমতা, এর লোড নেওয়ার ক্ষমতা সেম হবে? কখনোই হতে পারে না। যখনই লোড নেওয়ার ক্ষমতা চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই কিন্তু ওই জিনিসটা বেসিক্যালি তোমার প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের মধ্যে পড়ছে না। আমি এটাই বলতে চাইছি, ঠিক আছে? এটা হলো প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে? দেখো, এবার আমরা একটা প্রপার্টি কি পড়বো বলো তো? আমরা ব্রিটেলনেস কি জেনে গেছি, হোয়াট ইজ ব্রিটেল।
হোয়াট ইজ ডাকটাইল জেনে গেছি। ম্যালিয়াবিলিটি বলে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা জানতে হবে, অনেক কনফিউশন হয়। কি বললাম? ম্যালিয়াবিলিটি। নেক্সট প্রপার্টি আমরা জানবো হচ্ছে ম্যালিয়াবিলিটি। ম্যালিয়াবিলিটি কী জিনিস ম্যালিয়াবিলিটি? ম্যালিয়াবিলিটি যে আমি বলছি এটা এমসিকিউতে এসেছিল লেকচারারের পরীক্ষায়। লেকচারারের যে পরীক্ষা হয়েছিল কোনো একটা, মানে পরপর দুটো লেকচারারের পরীক্ষা হয়েছে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, যে কোনো একটাতে এসেছিল যে ম্যালিয়াবিলিটি কি, এমসিকিউতে এসেছিল। ঠিক আছে, তুমি দেখে নিও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি পাও দেখে নিও। ম্যালিয়াবিলিটি কী বলো তো? ম্যালিয়াবিলিটিটা হচ্ছে বেসিক্যালি, আমি বলতে চাইছি তোমাকে, মানে এটাও কিন্তু ওই ডাক্টিলিটির মতনই একটা প্রপার্টি, খুব কনফিউশন। ম্যালিয়াবিলিটি অ্যান্ড ডাক্টিলিটি আর সেম। ডাক্টালিটিতে টেনশন দেওয়া হয়, ম্যালিয়াবিলিটিতে কম্প্রেশন দেওয়া হয়। অনলি ডিফারেন্স ইজ দ্যাট। কি বললাম? মানে ম্যালিয়াবিলিটি মানে হচ্ছে ইট ইজ দ্য এবিলিটি, ইট ইজ দ্য প্রপার্টি, ধরো প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ, by virtue of which a material, একটা material can be brought into a thin sheet of paper, একদম থিন শিট অফ পেপারে কনভার্ট করা যেতে পারে বাই কম্প্রেশন। এটাই হচ্ছে ডিফারেন্স। মানে দেখো আমি কি বলতে চাইছি, সে ফর এক্সাম্পল ছিল তোমার, ধরো এটা একটা মেটাল, এই মেটালটার এটা কত ছিল, ধরো 100 মিলিমিটার ছিল। এটা একটা মাইল স্টিল বা যে কোনো মেটাল হতে পারে, মাইল স্টিল না, অ্যালুমিনিয়াম হোক, আয়রন হোক, যাই হোক না কারণ একটা মেটাল যার থিকনেস হচ্ছে 100 মিলিমিটার ছিল। এবার তুমি যদি এটাকে পুল করো, দুদিক থেকে ধরো পুল করছো, পিপি, তাহলে কি হবে? মেটালটা যদি ডাকটাইল হয়, ইফ দ্য ম্যাটেরিয়াল ইজ ডাকটাইল, তাহলে কি হবে? এরকম একটা পাতলা থিন হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, আর থিন একটা পাতলা শিট হয়ে যাবে, তাই তো? পি দিচ্ছ এদিকে, ধরো থিকনেসটা এখন ওর হয়ে গেল হচ্ছে 10 মিলিমিটার, মানে 100 মিলিমিটার থেকে 10 মিলিমিটার, এটা হতেই পারে। তো লেন্থটা ধরো ছিল 1 মিটার, সেই ফর এক্সাম্পল, এখানে ধরো লেন্থটা তোমার 5 মিটার হয়ে গেল, মানে 5 মিটারের লেন্থ হয়ে গেল, আর 10 মিলিমিটার থিকনেস, ছোট্ট পাতলা একটা থিন পেপার তৈরি হয়ে গেল। দ্যাট মাইট হ্যাপেন। কিন্তু ম্যালিয়াবিলিটি মানে এটা হচ্ছে ডাকটিলিটি, এটা কীভাবে হচ্ছে ডাকটিলিটি? কেন? কারণ কি ডাকটিলিটিতে আমাকে পুল দিতে হয়, পুল মানে টানা, মানে টেনশন ফোর্স দিতে হচ্ছে। ডাকটিলিটি মানে আই হ্যাভ টু গিভ টেনশন ফোর্স। কিন্তু ধরো আমি টেনশন দিচ্ছি না, এই পিসটাই আছে, এই পিস অফ ম্যাটেরিয়ালটাই আছে। সে ফর এক্সাম্পল আমি তোমাকে অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি, কালো দিয়ে। ধরো এই শিটটাই আছে, হ্যাঁ, শিটটা কত ছিল তোমার? 10 মিলিমিটার ছিল, তো 10 না 100 মিলিমিটার ছিল, হ্যাঁ, আর এটা 1 মিটার আছে। সে ফর এক্সাম্পল এটাই আছে, দিস ইজ দ্য থিং। আমি এখানে কম্প্রেশন দিচ্ছি, মানে পিটাচ্ছি উপর থেকে, মানে টেনশন না, পুলিং না, কম্প্রেশন, এরকম করে চিপে আমি এটাকে এরকম করে দিলাম, সেম জিনিস করে দিলাম। এটা তোমার হয়ে গেল ধরো 10 মিলিমিটার, আর এটা তোমার হয়ে গেল 5 মিটার, মানে একই জিনিস করলাম, ডাইমেনশন চেঞ্জটা একই হলো, শুধু কম্প্রেশনের মাধ্যমে হলো। তাহলে এখানে আমার কি হলো? এটা হচ্ছে ম্যালিয়াবিলিটি। ম্যালিয়াবিলিটি মানে হচ্ছে কম্প্রেশন ফোর্সের মাধ্যমে, কম্প্রেশন ফোর্স, জাস্ট বাই গিভিং কম্প্রেশন ফোর্স আই এম চেঞ্জিং দ্য মেটাল টু এ থিন শিট অফ পিসেস। বুঝতে পারলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাক্টিলিটি অ্যান্ড ম্যালিয়াবিলিটি? দুটোর ক্ষেত্রেই আমরা ওই মানে কতটা ও মানে ইলাস্টিক বা কতটা ও প্লাস্টিক বিহেভিয়ার সেটাই কিন্তু বার করছি। কিন্তু জাস্ট ডিফারেন্সটা কি হচ্ছে যে আমরা শুধুমাত্র কম্প্রেশন ফোর্স দিয়ে তৈরি করছি। জাস্ট এই কম্প্রেশন ফোর্সটাই তোমার এমসিকিউতে থাকবে, তোমাকে বুঝতে হবে ডাক্টিলিটি বলতে আছে না ম্যালিয়াবিলিটি বলতে আছে। পরীক্ষার সময় এরকম কোশ্চেন দেয় যে এ মেটাল শিট ক্যান বি ফর্মড ইন্টু এ থিন শিট, দ্য প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ ইট ক্যান বি ডান উইথ কম্প্রেশন ইজ কল্ড ডাক্টিলিটি, ব্রিটেলনেস, ম্যালিয়াবিলিটি, নান অফ দিস। যেহেতু কম্প্রেশন বলেছে তোমাকে ম্যালিয়াবিলিটি বলতে হবে। যদি বলে বাই টেনশন বা বাই পুলিং, তাহলে তোমাকে বলতে হবে হচ্ছে ডাক্টিলিটি। পুল মানে সবসময় মনে রাখবে, পুলিং বা টেনশন বললে ডাক্টিলিটি বলবে। যদি বলে কম্প্রেশন বা পুশিং এইসব কথা যদি থাকে তাহলে তুমি ম্যালিয়াবিলিটি বলবে। ঠিক আছে, ওকে। ম্যালিয়াবিলিটি প্রপার্টিটা আমার বলার ছিল, এটা হয়ে গেল। এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানবো, সেটা হচ্ছে স্ট্রেন এনার্জি। স্ট্রেন এনার্জিটা আমাদের এখানে জানতে হবে, ঠিক আছে? স্ট্রেন এনার্জি, দেখো স্ট্রেন এনার্জিটা খুব সোজা জিনিস। হোয়াট ইজ স্ট্রেন এনার্জি? STRAIN, স্ট্রেন এনার্জি। নেক্সট টপিক, ইম্পর্টেন্ট। দেখো স্ট্রেন এনার্জি মানে কি বলতো? কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে যদি তুমি এক্সটার্নাল লোড দাও, তা সেই ম্যাটেরিয়ালটা আইদার সেই এনার্জিটাকে
ট্রান্সফার করে দিতে পারে বা এনার্জিটাকে নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে। এই দুটোই পসিবিলিটি হয়। কীরকম? এই যে কলামটা আছে, আমি এখানে কলামটার মধ্যে এক্সট্রা ফোর্স দিলাম, আই এম গিভিং ফোর্স। তো এই ফোর্সটা কী করছে? এক হতে পারে সাউন্ড পলিউশনের, সাউন্ড নয়েজের মাধ্যমে এনার্জিটা রিলিজ হয়ে যাচ্ছে। আর একটা হতে পারে যখন আমি ফোর্স দিচ্ছি তখন এখানে হিট জেনারেট হচ্ছে, তো বাই হিট এই জিনিসটা রিলিজ হয়ে যাচ্ছে। আর একটা জিনিস হতে পারে যে এই এনার্জিটা আমি যেটা দিচ্ছি আর কি, সেই এনার্জিটা এই কলামটা স্টোর করে রাখছে। তো যেই এনার্জিটা এ স্টোর করে রাখছে সেটাকে স্ট্রেন এনার্জি বলছি। তাহলে কি হচ্ছে? এনার্জি যদি আমি দেখি, আমি এক্সটার্নাল এনার্জি দিলাম, যে কোনো এক্সটার্নাল এনার্জি, এনিথিং, কোনো জিনিসের মধ্যে, সেই এক্সটার্নাল এনার্জিটা তিনটে ভাগ হতে পারে। একটা হচ্ছে হিট এনার্জির মাধ্যমে রিলিজ হতে পারে, অবশ্যই হবে, আমি যে এরকম করে মারছি এখানে হিট এনার্জি প্রচুর তৈরি হচ্ছে। সেকেন্ড হতে পারে নয়েজ, নয়েজও একটা এনার্জি, নয়েজ এনার্জির মাধ্যমে রিলিজ হয়ে গেল, এই যে আমি যে মারছি সেই নয়েজের একটা এনার্জি হলো, সেটা রিলিজ হয়ে গেল। আর একটা হচ্ছে স্ট্রেন এনার্জি দিয়েও স্টোর হয়ে থাকলো, এটা হচ্ছে স্টোরড হয়ে থাকলো। এই জিনিসটাই হচ্ছে আমাদের পড়তে হবে। তাহলে কি? এক্সটার্নালি অ্যাপ্লাইড এনার্জি পোর্শনের যতটুকু পোর্শন ম্যাটেরিয়ালের মধ্যে স্টোর হয়ে থাকে সেটাকে স্ট্রেন এনার্জি বলে। তাহলে স্ট্রেন এনার্জি কি? দ্য এনার্জি হুইচ ইজ বিন স্টোরড ইন দ্য ম্যাটেরিয়াল ডিউ টু এক্সটার্নাল এনার্জি। হ্যাঁ, সেই এনার্জিটাকে আমরা স্ট্রেন এনার্জি বলি। তাহলে স্ট্রেন এনার্জির ডেফিনেশন যদি তোমাকে বলে যে হোয়াট ইজ স্ট্রেন এনার্জি, তুমি কি বলবে? ইন্টারনাল এনার্জি স্টোরড বাই দ্য ম্যাটেরিয়াল। কি লিখবে? ইন্টারনাল এনার্জি stored by the material is called the strain energy. এবার এই স্ট্রেন এনার্জিটা কি জিনিস? স্ট্রেন এনার্জি জানতে গেলে তোমাকে জানতে হবে যে এই ধরো একটা জিনিস আছে, এটা হচ্ছে স্ট্রেস আর এটা হচ্ছে স্ট্রেন। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা আমি এখানে লিনিয়ার আঁকাচ্ছি না। লিনিয়ার আঁকালে একটা জিনিস আমি বোঝাতে পারবো না, আমাকে নন লিনিয়ার আঁকাতেই হবে। আই হ্যাভ টু ড্র ইট নন লিনিয়ার। ধরো এরকম আছে, নন লিনিয়ার, কারণ আছে। লিনিয়ারও ড্র করতে পারতাম, তাহলে একটা জিনিস বোঝানো যেত না। নন লিনিয়ার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আমি ড্র করলাম, লিনিয়ার না, সোজা যায়নি, ব্যাকা আছে। নন লিনিয়ার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের মধ্যে এই যে ধরো এই অবধি কোনো একটা পয়েন্ট গেল, হতেই পারে না, কোনো একটা পয়েন্টে স্ট্রেন এত, স্ট্রেস এত এসছে, কোনো একটা পয়েন্টের এতটুকু হচ্ছে স্ট্রেস এসছে, এতটুকু হচ্ছে স্ট্রেন এসছে, এটা হতেই পারে। এটা হচ্ছে স্ট্রেন, এটা স্ট্রেস, দ্যাট মাইট বি পসিবল। তাহলে এই যে এরিয়াটা আছে, এই যে এরিয়াটা, এটা একটা কার্ভ এরিয়া আর কি, এই এরিয়াটাকেই বলে হচ্ছে স্ট্রেন এনার্জি, STRAIN, স্ট্রেন। একটু দেখা যাচ্ছে কিনা দেখে নি, দেখা যাচ্ছে। তাহলে এই যে এনার্জিটা এখানে স্টোর হচ্ছে এটাকে আমরা স্ট্রেন এনার্জি বলি। কেন আমি নন লিনিয়ার দেখালাম? এই কার্ভটা যে আছে সেটা হচ্ছে নন লিনিয়ার কার্ভ। এই যে কার্ভটা আমি কালো দিয়ে দেখাচ্ছি, দিস ইজ নন লিনিয়ার স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। ঠিক আছে? তার কারণটা হচ্ছে এই যে অপোজিট পোর্শন যেটুকু আছে অপোজিটে, মানে এক্স অ্যাক্সিসের সাথে কার্ভের যে এরিয়াটা সেটা হচ্ছে স্ট্রেন এনার্জি, অপোজিট পোর্শনে যেটা থাকে সেটাকে বলে কমপ্লিমেন্টারি স্ট্রেন এনার্জি। কি বললাম এটাকে কি বলে? কমপ্লিমেন্টারি। এর অপোজিটটা জাস্ট কমপ্লিমেন্টারি। এবার ঘটনাটা হচ্ছে এখানে একটা স্টার দিয়ে তুমি নোট করে লিখে রাখো, মানে আমরা ইন জেনারেল যত স্ট্রাকচার অ্যানালাইসিস করবো না, আমরা লিনিয়ার স্ট্রেস স্ট্রেন অ্যানালাইসিস ধরে করব। আমরা কি ধরি যে ম্যাটেরিয়াল ইজ ইলাস্টিক, মানে যে কোনো জায়গাতে যখন সমের প্রুফ করব আমরা ধরে নিই ম্যাটেরিয়াল ইজ ইলাস্টিক। ম্যাটেরিয়াল ইলাস্টিক মানে, এবং হুকস ল ফলোড, মানে ইলাস্টিক তো অবশ্যই, তার সাথে সাথে হুকস ল ফলোড, মানে আমরা ধরে নিই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম লিনিয়ার। আমরা এরপরে যত প্রুফ করব, বেন্ডিং স্ট্রেস, শিয়ার স্ট্রেস, টর্শন, টর্ক, সব কিছুতে কি অ্যাজিউম করে নেব যে ম্যাটেরিয়ালটা হচ্ছে লিনিয়ার ইলাস্টিক, ম্যাটেরিয়াল লিনিয়ার ইলাস্টিক। এটা প্রুভ না করলে আমাদের কিন্তু প্রচুর ডিফিকাল্ট হয়ে যাবে সমটা। আমরা কি করে তাহলে লিনিয়ার ইলাস্টিকের মাধ্যমে আমরা কি বলতে চাইছি? লিনিয়ার ইলাস্টিক বলার মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি যে ম্যাটেরিয়ালটার কমপ্লিমেন্টারি স্ট্রেন এনার্জি অ্যান্ড অ্যাকচুয়াল স্ট্রেন এনার্জি আর সেম। মনে রাখবে, ইন লিনিয়ার ইলাস্টিক materials complementary and actual strain energy same, but for non-linear elastic material
দিস উইল নেভার বি সেম, এটা কখনোই সেম হবে না। কিন্তু আমাদের পক্ষে কি সুবিধা বলো তো, আমরা স্ট্রাকচার অ্যানালাইসিসে প্রচুর ইয়ে নিয়ে নিই, মানে ফ্যাক্টর অফ সেফটি ম্যাক্টর অফ সেফটি নিয়ে নিই। অ্যাকচুয়ালি তো কোনো ম্যাটেরিয়াল পারফেক্টলি নন লিনিয়ার ইলাস্টিক হয় না, সব ম্যাটেরিয়ালই কিছু না কিছু পরিমাণ প্লাস্টিকনেস থাকেই। তো আমরা ধরে নিই এটা যে ম্যাটেরিয়ালটা ইন সম, এরকম করে লিখে রাখো, ইন সম অ্যান্ড স্ট্রাকচার অ্যানালাইসিস উই অ্যাজিউম, আমরা কি অ্যাজিউম করে নিই যে দ্য স্ট্রাকচার ইজ, উই অ্যাজিউম দ্য স্ট্রাকচার ইজ লিনিয়ার ইলাস্টিক। লিনিয়ার ইলাস্টিক মানে হুকস ল ফলো, একই ব্যাপার, হুকস ল ফলো। এটা তুমি লিখে দাও, এটা হচ্ছে স্ট্রেন এনার্জি। এবার এই স্ট্রেন এনার্জির যদি মানে আমাকে ইয়ে করতে হয়, বেসিক্যালি স্ট্রেন এনার্জি আমি জানতে চাইছি যে স্ট্রেন এনার্জি মানে ভ্যালুটা কত। তো স্ট্রেন এনার্জির ভ্যালু যদি জানতে হয় তাহলে এটা তো সিগমা আর এটা স্ট্রেন। এবার এই এরিয়াটা বলতে আছে, তা এরিয়াটা আমরা যেহেতু লিনিয়ার ইলাস্টিক ধরে নিই আর কি, লিনিয়ার ইলাস্টিক না ধরলে কিন্তু হবে না, সেই জন্য এরিয়াটা আমরা ধরে নিই এরকমভাবে, স্ট্রেন এনার্জি কি ধরে নিই, হাফ ইন্টু সিগমা ইন্টু ইপসাইলন, এটা আমরা ধরে নিই স্ট্রেন এনার্জি। কিন্তু এটা স্ট্রেন এনার্জি নয়, এটা স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম। এইটা হচ্ছে প্রপার্টি অফ ম্যাটেরিয়াল। আমি আবার বলছি, আর একটা জিনিস বলে দিলাম, নোট করে লিখে রাখো, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে তুমি পারবে না, তোমাকে বলবে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল বলো, তুমি বলবে স্ট্রেন এনার্জি, ভুল হয়ে যাবে। স্ট্রেন এনার্জি ইজ নট এ প্রপার্টি অফ ম্যাটেরিয়াল, স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম ইজ প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের কি ডেফিনেশন আমি তোমাদের বলেছিলাম, প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল মানে হচ্ছে সেই ম্যাটেরিয়ালটা যেন কখনোই তার ডাইমেনশন চেঞ্জ হলে বা টাইম চেঞ্জ হলে চেঞ্জ না হয়। এটাই তো বললাম, মানে উইথ দ্য চেঞ্জ ইন ডাইমেনশন অ্যান্ড দ্য টাইম দ্য প্রপার্টি শুড নট চেঞ্জ, তাহলে সেই প্রপার্টিগুলোকে আমরা প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল বলবো। স্ট্রেন এনার্জি মানে কি বলতো, এটা একটু এনার্জি, দেখো কোথায় লিখবো এটা মুছতে হবে, এটা আমি মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিও, মুছে দিচ্ছি। তাহলে স্ট্রেন এনার্জি মানে হচ্ছে এনার্জি, তো এটা একটা এনার্জি মানে কি বলতো, হোয়াট ডু ইউ মিন বাই এনার্জি? এনার্জি মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই তো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এনার্জি। তা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কি হচ্ছে বলো তো, পি ইন্টু ডেল্টা হওয়া উচিত স্ট্রেন এনার্জি, পি ইন্টু ডেল্টা। কিন্তু আমরা এখানে কি বলছি, সিগমা ইন্টু ইপসাইলন। সিগমা মানে কি, এবার আমি চলে আসলাম, সিগমা ইন্টু ইপসাইলন মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই সিগমা ইন্টু ইপসাইলন? আরে হাফটা ছেড়ে দাও, হাফটা তো কনস্ট্যান্ট, হাফটা তো কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে তো কোনো সম্পর্ক নেই। আমার হচ্ছে নন কনস্ট্যান্ট টার্মগুলো নিয়ে চিন্তা, কনস্ট্যান্ট আমি হাফ লাগাই না টু লাগাই সেটা পরের কথা, ঠিক আছে, নন কনস্ট্যান্ট টার্মগুলো দেখো। তো এনার্জি যেটা আছে আর কি, এনার্জি বলছি পি ইন্টু ডেল্টা। আচ্ছা, সিগমা ইন্টু ইপসাইলন মানে কি হলো, সিগমা মানে কি ফোর্স বাই এরিয়া, আর ডেল্টা মানে কি ডেল্টা এল বাই এল। ডেল্টা মানে তো স্ট্রেন না, সরি ইপসাইলন মানে স্ট্রেন, স্ট্রেন মানে ডেল্টা এল বাই এল। তাহলে দেখো পি ইন্টু ডেল্টা কি হচ্ছে, পি ইন্টু ডেল্টা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তার মানে এটা হলো এনার্জি। আর নিচে আছে এরিয়া ইন্টু এল, এরিয়া ইন্টু লেন্থ কি হয়, ভলিউম, বুঝতে পারলে? সিগমা ইন্টু ইপসাইলন মানে কি, পি বাই এরিয়া ইন্টু ইপসাইলন মানে ডেল্টা বাই এল মানে স্ট্রেন। তাহলে পি ইন্টু ডেল্টা মানে হলো এনার্জি, যে এনার্জিটা এটা ছিল এনার্জি, আর এরিয়া ইন্টু এল হচ্ছে ভলিউম। তার মানে এনার্জি পার ইউনিট ভলিউম হচ্ছে এটা, এটা কিন্তু কখনোই স্ট্রেন এনার্জি না। হাফ ইন্টু সিগমা ইন্টু ইপসাইলন কখনোই স্ট্রেন এনার্জি নয়। তাহলে স্ট্রেন এনার্জি কি, স্ট্রেন এনার্জি হলো হচ্ছে হাফ ইন্টু পি ইন্টু ডেল্টা। এবার আমি পরিষ্কার তোমাদের এটা মুছে লিখে দিচ্ছি ভালো করে, এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিয়ে এবার দেখো পরিষ্কার ভালোভাবে লিখে দিচ্ছি। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে হোয়াট ইজ স্ট্রেন এনার্জি। স্ট্রেন এনার্জি বললে তুমি বলবে স্যার হাফ পি ইন্টু ডেল্টা, হাফ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, হাফ ইন্টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে স্ট্রেন এনার্জি। এনার্জির ইউনিট না অবশ্যই, কিন্তু আমাদের যে কাজ হয় সেটা স্ট্রেন এনার্জি নিয়ে হয় না, সেটা হয় হচ্ছে স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম। স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম যদি তোমাকে বলে তখন তুমি বলবে হাফ সিগমা ইন্টু ইপসাইলন। হাফ সিগমা ইন্টু ইপসাইলন মানে হচ্ছে স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম, কি করে হচ্ছে, হাফ ইন্টু পি বাই এরিয়া ইন্টু ডেল্টা এল বাই এল। তাহলে এখানে কি হচ্ছে, হাফ ইন্টু এনার্জি ডিভাইডেড বাই ভলিউম, বুঝতেই পারছো স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম হয়ে গেল। এইটা হচ্ছে তোমার স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম, এটা নিয়ে আমাদের কাজ। তাহলে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল কোনটা যদি আমাকে বলা হয়, হুইচ ওয়ান ইজ প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল? প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল ইজ স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম। নোট, properties of material is not strain energy but strain energy
পার ইউনিট ভলিউম। কেন বলো তো? পার ইউনিট ভলিউম যখন আমি নিয়ে নিচ্ছি, তার মানে ভলিউমের ভ্যালু যাই হোক না কেন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে তো পার ইউনিট ভলিউম নেই, অতএব ভলিউমের ভ্যালু বেশি হলে ভ্যালুটা বেশি হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। মানে আমি বলতে চাইছি যে দুটো জিনিস আছে, এটা একটা জলের বোতল আছে আর এটা একটা পেন আছে, এর ভলিউমটা কম এর ভলিউম বেশি। এই দুটোর মধ্যে যদি এইখানে আমি এনার্জি দিই তাহলে অবভিয়াসলি আমার এনার্জিটা কম হবে, এখানে এনার্জি দিলে এনার্জি বেশি হবে, কারণ কি ভলিউমটা বেশি, তাহলে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল হচ্ছে না, কারণ কি এক একটা জায়গায় এক এক রকম হচ্ছে। কিন্তু যদি পার ইউনিট ভলিউমে আমি করে নিই, সে ভলিউমটা ছোটই হোক, মানে পার ইউনিট ভলিউম যখন আমি বের করে নিলাম, এইটুকু ভলিউম হোক বা এইটুকু ভলিউম হোক আর এইটুকু ভলিউম হোক, ব্যাপারটা সেম থাকবে। when I am talking about per unit volume, তার মানে ইউনিট করে নিচ্ছি আমি ভলিউমটাকে, তার মানে সে ছোট ম্যাটেরিয়াল হোক, বড় ম্যাটেরিয়াল হোক বা মাঝারি ম্যাটেরিয়াল হোক, ব্যাপারটা সেম থাকবে। এটা ছোট হতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তাহলে মনে রাখবে স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম ইজ এ প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, সিঙ্গেল স্ট্রেন এনার্জি ইজ নট এ প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। নেক্সট আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে। স্ট্রেন এনার্জি পড়ে নিলাম, তিনটে ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো নিয়ে খুব মানে কনফিউশন হয়, আমি ডেফিনেশনটা লিখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে রেজিলিয়েন্স, একটা হচ্ছে প্রুফ রেজিলিয়েন্স, আর একটা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স। থ্রি আর ভেরি, মানে কি বলবো, একদম খুবই কাছাকাছি ডেফিনেশন আর কি, তুমি বুঝতে পারবে না ডিফারেন্সগুলো। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। আমি পয়েন্ট করিয়ে তোমাকে দেখিয়ে, লাইন দিয়ে আন্ডারলাইন করিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো প্রথমটা কি, ফার্স্ট প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালটা মুছে দিয়ে এখানে রেখে কোনো লাভ নেই। ফার্স্ট আমরা জানবো হচ্ছে হোয়াট ইজ রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স। সেকেন্ড আমরা কি জানবো, প্রুফ রেজিলিয়েন্স, প্রুফ রেজিএলআইএনসি। থার্ড আমরা কি জানবো, মডুলাস অফ রেজিলিয়েন্স। এটা মানে এলআইএনসি হয় গো, রেজিলিয়েন্স, প্রুফ রেজিলিয়েন্স, মডুলাস অফ রেজিলিয়েন্স। আমি তোমাদের প্রথমেই বলে দিই, এই তিনটের মধ্যে কিন্তু একমাত্র মডুলাস অফ রেজিলিয়েন্সই হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। এই দুটো কিন্তু প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল নয়, ঠিক আছে? না প্রুফ রেজিলিয়েন্স প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, না মডুলাস অফ, শুধু মডুলাস অফ রেজিলিয়েন্স হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। এবার আমরা ডেফিনেশন দেখব। রেজিলিয়েন্স মানে কি? রেজিলিয়েন্স মানে হচ্ছে স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ ম্যাটেরিয়াল in a given volume up to না strain energy stored in a material in a given volume under elastic limit। ডেফিনেশনটা বুঝতে পারলে? কি বললাম? রেজিলিয়েন্স মানে হচ্ছে স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ ম্যাটেরিয়াল, মানে একটা ম্যাটেরিয়ালের মধ্যে কতটা স্ট্রেন এনার্জি স্টোর হচ্ছে ইন এ গিভেন ভলিউম। তাহলে এই জায়গাটা মনে রাখবে, ইন এ গিভেন ভলিউম, আর একটা আন্ডার ইলাস্টিক লিমিট। এই দুটো হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে প্রুফ রেজিলিয়েন্স কি? আমাকে একটু উপরে লিখতে হবে, কারণ কি নিচে আমি শো করাবো ছবি। তাহলে এটা হলো রেজিলিয়েন্স। প্রুফ রেজিলিয়েন্স কি জিনিস? প্রুফ রেজিলিয়েন্স, প্রুফ রেজিলিয়েন্স কি দেখো, প্রুফ রেজিলিয়েন্স মানে হচ্ছে একই জিনিস, স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ ম্যাটেরিয়াল, মানে একটা ম্যাটেরিয়ালের মধ্যে কতটা স্ট্রেন এনার্জি স্টোর হচ্ছে ইন এ গিভেন ভলিউম। এটাও ঠিক, এটাও সেম, মানে এই অবধি পুরোটাই সেম, বুঝতে পারলে? আপ টু দিস ইন এ গিভেন ভলিউম অবধি পুরোটাই সেম, মানে প্রুফ রেজিলিয়েন্স আর রেজিলিয়েন্স দুটোই সেম। এইখানে ডিফারেন্স চলে আসবে। এটা ছিল আন্ডার ইলাস্টিক লিমিট, এটা হচ্ছে আপ টু ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট অবধি আমি তোমাকে ছবি এঁকে দেখাবো, তখনই সব ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কি আছে, মডুলাস অফ রেজিলিয়েন্স। এটা কি জিনিস একটু দেখি। হোয়াট ডু মিন বাই মডুলাস অফ রেজিলিয়েন্স? 3 নাম্বার হচ্ছে মডিউলাস অফ রেজিলিয়েন্স। দেখো তো মডিউলাস অফ রেজিলিয়েন্সটা কি জিনিস? মডিউলাস অফ রেজিলিয়েন্স হচ্ছে স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ ম্যাটেরিয়াল, এই অবধি সেম, ইন এ গিভেন ভলিউম না, ইন ইউনিট ভলিউম। ইন ইউনিট ভলিউম, যেই ইউনিট ভলিউম হলো সেই এটা প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল হয়ে গেল। বুঝতেই পারলে? এই এতক্ষণ ধরে আমি এটাই বকবক করলাম। ইউনিট ভলিউম হওয়া মানেই সেটা প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল হয়ে গেল। আগেরগুলো কিন্তু ইউনিট ভলিউমে ছিল না, একটা গিভেন ভলিউমে ছিল। অতএব ভলিউম চেঞ্জ করলে তোমার ভ্যালুগুলো আলাদা হয়ে যাবে। বাট যেহেতু এটা ইউনিট ভলিউম, সেহেতু এটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। সেই জন্য হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স হচ্ছে তোমার প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, ইউনিট ভলিউম আপ টু ইলাস্টিক লিমিট।
এই তিনটে জিনিস কিন্তু খুব কনফিউশন, তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে বলতে পারে যে তিনটে এর ডেফিনেশন বলো এবং এটাকে বোঝাও, ইন্টারভিউর 50 নাম্বার এখানেই শেষ। তোমাকে বলতে পারে না রেজিলিয়েন্স, প্রুফ রেজিলিয়েন্স, মডুলাস অফ রেজিলিয়েন্স, এই তিনটে কি জিনিস তুমি ডেফিনেশন লেখো, লিখে আমাকে বোঝাও। তো ডেফিনেশনটা আমি বলে দিলাম, আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো প্রথমটা বলছে রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স মানে কি বলেছে দেখো তো, রেজিলিয়েন্স মানে বলেছে হচ্ছে স্টোরড ইন এ ম্যাটেরিয়াল, স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ গিভেন ম্যাটেরিয়াল আন্ডার ইলাস্টিক লিমিট, মানে ইলাস্টিক লিমিটের মধ্যে। তার মানে এই ধরো তোমার একটা ম্যাটেরিয়াল আছে, এটা ধরো স্ট্রেস, এটা ধরো স্ট্রেইন আছে, এইটা ধরো ইলাস্টিক লিমিট, দিস ইজ হচ্ছে ইলাস্টিক লিমিট। তাহলে আমরা ইলাস্টিক লিমিট অবধি যাবো না, ইলাস্টিক লিমিটের নিচ অবধি যে কোনো স্ট্রেন এনার্জি স্টোর হচ্ছে সেটাকেই বলছি হচ্ছে এইটুকু ধরো, এটাকে বলছি হচ্ছে রেজিলিয়েন্স। আচ্ছা স্ট্রেন এনার্জি বলেছে তো, এটা এটা সিগমা ইন্টু ইয়ে হবে না, এটা হচ্ছে লোড ভার্সেস ডিফ্লেকশন, এটা একটা হলো। নেক্সট কি আছে, এই ধরো নেক্সট আমরা প্রুফ রেজিলিয়েন্স বলছি, এটাও লোড ভার্সেস ডিফ্লেকশন, লোড ডিফ্লেকশন ডায়াগ্রাম এটা, এইটা ধরো ইলাস্টিক লিমিট, এটা কি ইলাস্টিক লিমিট, এইখানে এই অবধি যাবে কমপ্লিট। এই যে স্ট্রেন এনার্জি স্টোর হলো এটাকে বলা হচ্ছে প্রুফ রেজিলিয়েন্স। ঠিক আছে, বুঝতে পারলে? এইবার আমরা পড়বো হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স, লাস্ট। তাহলে মডুলাস অফ রেজিলিয়েন্সটা কি হচ্ছে দেখো, দেখো এখানে কিন্তু লোড ডিফ্লেকশন ডায়াগ্রাম আসছে এখনো পর্যন্ত, ঠিক আছে। মডুলাস অফ রেজিলিয়েন্সে চলে আসলো ইউনিট ভলিউম, যেহেতু ইউনিট ভলিউম হলো তাহলে সেই জন্য কি আসলো এখানে, এইখানে চলে আসবে হচ্ছে স্ট্রেস, স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম। এই হলো তোমার ধরো ইয়ে, এটা হচ্ছে তোমার ইলাস্টিক লিমিট আপ টু ইলাস্টিক লিমিট, মানে এর যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা হবে এইটাকে তুমি বলবে হচ্ছে মডিউলাস অফ রেজিলিয়েন্স। করো তিনটে জিনিস, দেখি দেখাচ্ছে কিনা। হ্যাঁ পরিষ্কার দেখাচ্ছে, স্ক্রিনশট বা যা করার করে। তুমি বুঝে গেলে? দেখো কি কি ডিফারেন্স আমি সেই ডিফারেন্সগুলো জানিয়ে দিচ্ছি। রেজিলিয়েন্স বা প্রুফ রেজিলিয়েন্স যখন করবে তখন যেন অবভিয়াসলি ডিফ্লেকশন ভার্সেস লোডের ক্রাফট তুমি ড্র করো, লোড ভার্সেস ডিফ্লেকশন। রেজিলিয়েন্স বা প্রুফ রেজিলিয়েন্সে কখনো কিন্তু সিগমা ভার্সেস স্ট্রেন করে দিও না, সিগমা ভার্সেস স্ট্রেন মানেই কিন্তু ইউনিট ভলিউম। আমি কিন্তু প্রুফ করে তোমাকে দেখালাম, যখনই সিগমা ভার্সেস স্ট্রেন চলে আসে তখন কিন্তু ইউনিট ভলিউম চলে আসে। প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি কিন্তু ভুল করে দিও না। এটা কি হচ্ছে লোড ভার্সেস ডিফ্লেকশন কার্ভ, ডিফ্লেকশন। যখন ইউনিট ভলিউমের পার্টটা আসবে মডুলাস অফ রেজিলিয়েন্স, তখন তুমি আবার লোড ভার্সেস ডিফ্লেকশন ড্র করে দিও না, তখন তোমার চলে আসবে হচ্ছে স্ট্রেস ভার্সেস স্ট্রেন। এটা এটা হলো রেজিলিয়েন্সে আন্ডার ইলাস্টিক লিমিট, মানে ইলাস্টিক লিমিটের নিচে যে কোনো একটা ভ্যালু হবে। এটা খুব একটা ইম্পর্টেন্টও না, আমি কেটে দিলাম। তোমাকে মেনলি এই দুটোই ড্র করতে বলবে যে প্রুফ রেজিলিয়েন্স আর মডুলাস অফ রেজিলিয়েন্সের মধ্যে ডিফারেন্স কি। এইটা হচ্ছে আপ টু ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট অবধি কিন্তু লোড ভার্সেস ডিফ্লেকশন ডায়াগ্রাম। আর এটা হচ্ছে আপ টু ইলাস্টিক লিমিট, এটাও ইলাস্টিক লিমিট অবধি কিন্তু স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম। ডিফারেন্সটা কি, এটা হচ্ছে গিভেন ভলিউম, এটা হচ্ছে ইউনিট ভলিউম। বুঝতে পারলে? এটা হচ্ছে গিভেন ভলিউম আর এটা কি ইউনিট ভলিউম। আর একটা কি ডিফারেন্স, এটা কিন্তু প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল নয়, মডুলাস অফ রেজিলিয়েন্স ইজ প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। বুঝতে পারলে কিনা বলো? দিস ইজ নট এ প্রপার্টি অফ ম্যাটেরিয়াল, এটা তো চেঞ্জ হবে, কিন্তু এটা প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। আমি আবার তোমাকে দেখিয়ে দিচ্ছি কেন ইউনিট ভলিউম মানে, ওয়াই ইউনিট ভলিউম মিনস স্ট্রেস স্ট্রেন। দেখো একবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এনার্জি মানে কি, এনার্জি মানে কি লোড ইন্টু ডিফ্লেকশন। আর তোমার এনার্জি পার ইউনিট ভলিউম যদি হয়, ধরো এনার্জি পার ইউনিট ভলিউম, সেটা ধরো স্ট্রেস ইন্টু স্ট্রেন। স্ট্রেস মানে কি লোড বাই এরিয়া, আর এটা মানে কি ডেল্টা এল বাই এল। তাহলে দেখো তো লোড ইন্টু ডিফ্লেকশন, এটা তোমার হয়ে গেল এনার্জি, আর এরিয়া ইন্টু এটা মানে কি ভলিউম। অতএব সবসময় মনে রাখবে যখনই ইউনিট ভলিউম চলে আসবে তখন তোমাকে স্ট্রেস স্ট্রেন আনতে হবে, যখন ইউনিট ভলিউম নেই গিভেন ভলিউম আছে তখন তোমাকে লোড ভার্সেস ডিফ্লেকশন রাখতে হবে। এটাকে আমি লিখে দেবো। কোনো একটা ইয়ের মধ্যে যখনই ইউনিট ভলিউম চলে আসবে তখন তোমাকে লোড, ইউনিট ভলিউম বলেছে না, তখন তোমাকে স্ট্রেস ইন্টু স্ট্রেইন করতে হবে। আর যদি গিভেন ভলিউম বলে আর কি, মানে কোনো ভলিউমের মেনশন করা নেই, তাহলে লোড ইন্টু ডিফ্লেকশন। বুঝতে পারলে কিনা বলো? চলো এটা লেখো, হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা চলো নেক্সট আমরা যাব হচ্ছে
টাফনেস, এটা তো স্ট্রেন এনার্জি স্টোরড আপ টু ইয়ে হলো, ইলাস্টিক লিমিট হলো। এবার দেখো টাফনেস, 4 নাম্বার ডেফিনেশন। এখানে আবার প্রুফ টাফনেস বলে কিছু হয় না, টাফনেস আর একটা হচ্ছে মডুলাস অফ টাফনেস, দুটো জিনিস আছে। এটাও খুব সুন্দর জিনিস, মডুলাস অফ টাফনেস। এই দুটোর মধ্যে কোনটা প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল? মডুলাস অফ টাফনেস ইজ প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। আমি না প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালগুলোকে গোল করে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। মডুলাস অফ রেজিলিয়েন্স ইজ দ্য প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, মডুলাস অফ টাফনেস ইজ প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। আচ্ছা, কি জিনিস? একই জিনিস, সোজা দেখো, এটা কোনো ঝামেলা নেই, বুঝতে সুবিধা হবে। সেম জিনিস লিখছি আমি, স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ ম্যাটেরিয়াল ইন এ গিভেন ভলিউম। এখানেও গিভেন ভলিউম। কেন গিভেন ভলিউম? কারণ কি প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল না, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, কি আপ টু ফ্র্যাকচার লিমিট। আপ টু ফ্র্যাকচার লিমিট, আগেরটা কি ছিল? আপ টু ইলাস্টিক লিমিট। মানে আমি যদি ফ্র্যাকচার অবধি যেতে চাই তাহলে আমি টাফনেসটা ইয়ে করব, মানে আমি যদি ফ্র্যাকচার অবধি যেতে চাই তাহলে আমরা টাফনেস অবধি যাব। যদি আমি ইলাস্টিসিটির মধ্যে কাজ করতে চাই তাহলে আমি মডুলাস অফ ইলাস্টিসিটি নিয়ে কাজ করব, ঠিক আছে, বা মডুলাস অফ রেজিলিয়েন্স নিয়ে কাজ করব। আর মডুলাস অফ টাফনেসটা কি জিনিস? স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ ম্যাটেরিয়াল ইন ইউনিট ভলিউম, ঠিক আছে, ইউনিট ভলিউমটা মনে রাখবে, ইউনিট ভলিউম আপ টু ফ্র্যাকচার লিমিট। এবার আমি তোমাদের ছবি এঁকে দেখিয়ে দিই দুটো জিনিস কি। এই হচ্ছে একটা, ধরো আছে স্ট্রেস, এটা স্ট্রেস স্ট্রেন না। প্রথমটা কি হবে? প্রথমটা হচ্ছে লোড ভার্সেস ডিফ্লেকশন ডায়াগ্রাম, ঠিক আছে, লোড ভার্সেস ডিফ্লেকশন ডায়াগ্রাম। যদি লোড ভার্সেস ডিফ্লেকশন ডায়াগ্রাম হয় তাহলে কি হবে? এরকম ধরো তোমার আছে ম্যাটেরিয়াল, এখানে ধরো তোমার এইরকমভাবে ফ্র্যাকচার হয়েছে, এটা ফ্র্যাকচার অবধি আসবে না, ফ্র্যাকচার হয়েছে, তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে তোমার যেটা আসছে ইন ইউনিট ভলিউম, যেটা সরি গিভেন ভলিউম, সেটা হচ্ছে টাফনেস। তাহলে এটা হচ্ছে টাফনেস। আচ্ছা, ভালো কথা। আর যদি আমাকে এটা ড্র করতে বলে, ইম্পর্টেন্টটা মডুলাস অফ টাফনেস, তখন আমি সিগমা ভার্সেস স্ট্রেন নিয়ে আসবো। সিগমা ভার্সেস স্ট্রেন কার্ভ এরকম করে ধরো এখানে ফ্র্যাকচার হয়ে গেছে, তাহলে এই পুরো জিনিসটা যে আছে এটা হবে হচ্ছে মডুলাস অফ টাফনেস। বুঝতে পারলে কিনা বলো? একটা টাফনেস, একটা মডুলাস অফ টাফনেস। কি ডিফারেন্স? শুধুমাত্র এক্স আর ওয়াই অ্যাক্সিসের ডিফারেন্স। একটা স্ট্রেস ভার্সেস স্ট্রেইন আর একটা হচ্ছে লোড ভার্সেস ডিফ্লেকশন। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই এম ট্রাইং টু সে? ইয়েস অর নো? তাহলে আমি এটা মুছে দেবো। এবার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল কিন্তু এটা। এটার আমি একটা ছবি তুলে রাখি, থাম্বনেলে দেবো, দাঁড়াও তো, লেট মি ক্লিক দ্য পিকচার অফ দিস। ঠিক আছে, ওকে। এরপরে কি আসবে দেখো, এরপরে আসবে ক্রিপ। ক্রিপ 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 কি জিনিস তোমরা সবাই জানো। ক্রিপ নিয়ে না আমি ডিটেলে এখানে আলোচনা করব না, কেন বলো তো? ক্রিপ নিয়ে ডিটেলে আলোচনা করতে হয় আরসিসিতে। হোয়েন উইল ডিল উইথ দ্য আরসিসি উইল হ্যাভ এ ডিটেল ডিসকাশন ইন ক্রিপ। হ্যাঁ, আরসিসির একটা কোডে যে পেজটা আছে সে পেজে দেখবে প্রচুর বড় ক্রিপ সম্বন্ধে জিনিস দেওয়া আছে, এবং যা আছে তার থেকে মানে 1 ঘন্টার ডিসকাশন আছে ক্রিপের উপরই। তুমি ভাবতে পারছো না তো? আছে, ঠিক আছে। ক্রিপ কোএফিশিয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে, কি জিনিস না জিনিস। কিন্তু এখানে কি জিনিসটা আমরা জানবো, জাস্ট ক্রিপের ডেফিনেশনটা জানবো, আর ক্রিপ কোথায় বেশি হয়, মানে হোমোলোগাস টেম্পারেচার বলে একটা জিনিস আছে সেটা জানবো। দেখো কি জিনিস ক্রিপ। ক্রিপ মানে কি? ক্রিপ মানে তুমি যদি তোমাকে যদি জিজ্ঞেস করো তুমি বলবে স্যার দেখুন ক্রিপ মানে হচ্ছে মানে ডিফরমেশন ডিউ টু সাস্টেন লোডিং, মানে কন্টিনিউয়াস লোডিংয়ের জন্য ডিফরমেশন হচ্ছে। মানে সিম্পল জিনিস, এই যে ধরো আমি এরকম করে একটা চাপ দিয়ে বসে আছি, এই যে এখানে কলামের মধ্যে চাপ দিয়ে বসে আছি, আমার কিন্তু হাতে খুব একটা ব্যথা করছে না। আমি এইটা যদি কন্টিনিউ 1 ঘন্টা ধরে করে রাখি, আমার হাতের এই জায়গার রক্ত সমস্ত জমাট বেঁধে গিয়ে একটা বিচ্ছিরি কেস হয়ে যাবে। তাহলে কি লোডটা কিন্তু অল্প, দ্য লোড আই এম গিভিং ইজ ভেরি লেস, বাট অ্যাজ দ্য টাইম ইজ মোর, তো সেই কম লোডটাও খুব বেশি আকার ধারণ করে নিচ্ছে। তুমি আমার কথাটা বুঝতে পারলে তো? আই এম গিভিং ভেরি লেস লোড, কিচ্ছু না। ধরো না, এই ধরো আমি এই ধরো পেনটাকে এরকম করে ধরে আছি, কী আছে বলো তো পেনটার মধ্যে? এইভাবে জাস্ট পেনটাকে ধরে আছি, জাস্ট 1 ঘন্টা তো বেশি বললাম, 10 মিনিট এরকম করে ধরে তুমি নিজে ধরে রাখতে পারবে না। ইউ ওয়ন্ট বি এবল টু হোল্ড দ্য পেন লাইক দিস, ইট ইজ নট পসিবল। 10 মিনিটস ইজ হিউজ থিং। তার মানে কি হচ্ছে, ধরো মানে অ্যাকচুয়ালি এফেক্ট যেটা হয় না আমাদের যে কোনো জিনিসের যে এফেক্টটা আছে, এফেক্টটা অ্যাকচুয়ালি লোডের জন্য হতে পারে আর টাইমের জন্যও হয়।
দুটোর জন্য হয়। তোমার লোড ক্রিপে খুব কম, কিন্তু টাইমটা এতটাই বেশি যে এফেক্টটা আলটিমেটলি বেশি হয়ে যাচ্ছে। তুমি আমার কথাটা বুঝতে পারলে তো? আর কিছুই না। তাহলে কি ক্রিপ মানে তুমি কি বলবে? ক্রিপ মানে বলবে ইট ইজ ডিফরমেশন ডিউ টু সাস্টেইন লোডিং। সাস্টেইন লোডিং মানে অনেক টাইম ধরে যে লোডটা আছে তার জন্য যে ডিফরমেশনটা হচ্ছে সেটা ক্রিপ বলে। এখানে একটা এক্সট্রা জিনিস তোমাকে জানতে হবে যে ক্রিপ টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। কি বললাম? ক্রিপ ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ক্রিপ ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। ক্রিপ ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, ক্রিপটা হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তাহলে ক্রিপটা কি? ক্রিপ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। কীরকম? একটা জিনিস তোমাকে জানতে হবে, এখানে একটা হোমোলগাস টেম্পারেচার বলে একটা জিনিস আছে। হোমোলগাস টেম্পারেচার মানে কি? প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা মেল্টিং পয়েন্ট থাকে, সেই মেল্টিং পয়েন্টের হাফ টেম্পারেচারে, কি বললাম, মেল্টিং পয়েন্টের হাফ যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে ক্রিপ সবচেয়ে বেশি হয়। আমার কথাটা তুমি বুঝতে পারলে? আমি কি বললাম? প্রথমে বললাম ফার্স্ট পয়েন্ট বললাম ক্রিপ ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। ক্রিপ টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস ক্রিপ ভ্যালু ইনক্রিজেস। ক্রিপ বাড়তে থাকে, মানে ক্রিপ ডিফরমেশনটা আরও বেড়ে যাবে। ঠিক আছে? দ্য পয়েন্ট না, তারপরে লেখো, দাঁড়াও আমি একটু নিজের ভাষাটা একটু বানিয়ে নিই, যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের আছে হচ্ছে মেল্টিং পয়েন্ট। হ্যাঁ, ইচ ম্যাটেরিয়াল is having its melting point, the temperature half the melting point is called homologous temperature. বুঝতে পারলে? মানে মেল্টিং পয়েন্টের হাফ টেম্পারেচারটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। ধরো না মাইল স্টিলের মেল্টিং পয়েন্ট কত হয় ইন জেনারেল বলো তো? তোমাকে এটা তো একটা ইন্টারভিউর কোশ্চেনও, তুমি তো জানো না, আমি জানি। তোমাকে জিজ্ঞেস করলে 90% ছেলেই বলতে পারবে না। যারা আমার অনলাইন ক্লাস দেখছো আমি শিওর 90% ছেলে জানো না। ইন জেনারেল 1300 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস হয়। এটা কিন্তু একটা মানে ইন্টারভিউতে ঢুকেই তোমাকে প্রথমে জিজ্ঞেস করবো তো মাইল স্টিলের মেল্টিং পয়েন্ট কত? বলে সালা এত কিছু প্রপার্টি অফ ম্যাটেরিয়াল পড়লাম, মাইল স্টিলের মেল্টিং পয়েন্ট তো জানি না, ব্যাস শেষ। তো মাইল স্টিলের মেল্টিং পয়েন্ট মনে রাখবে, ধরো 1500 ডিগ্রি সেলসিয়াস ধরে রাখলাম মাইল স্টিল এমএস মেল্টিং পয়েন্ট। তাহলে এর হোমোলগাস টেম্পারেচারটা কত হচ্ছে? এর হাফ, মানে 750 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে হোমোলগাস টেম্পারেচার। কি হোমোলগাস টেম্পারেচারটা কেন ইম্পর্টেন্ট? হোমোলগাস টেম্পারেচারে ক্রিপ আনকন্ট্রোলেবল হয়ে যায়, মানে এতটাই বেশি হয় যে তুমি অল্প টেম্পারেচার মানে অল্প লোড দিলেই এক্সেসিভ স্ট্রেন হয়। সেই জন্য হোমোলগাস টেম্পারেচারটা আমাদের জানা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে কি বললাম? যে ইজ কল্ড হোমোলগাস টেম্পারেচার। ইন দিস টেম্পারেচার ইন এভরি ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই, ইন এভরি ম্যাটেরিয়াল দ্য ক্রিপ স্ট্রেইন বিকাম আনকন্ট্রোলেবল। বুঝতে পারলে? দ্যাট ইজ ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট। চলো লিখে রাখো ক্রিপটা। ক্রিপ হয়ে গেল, দেখি দেখা যাচ্ছে কি না। হ্যাঁ দেখা যাচ্ছে, চলো হয়ে গেল। আর দুটো জিনিস আছে, প্রায় শেষ। এরপরে আছে তোমাদের ক্রিপের পরে কি আছে? এন্ডিউরেন্স লিমিটের আগে ওটা ফ্যাটিক পড়তে হবে। আর দুটো জিনিস আছে, ফ্যাটিক আর এন্ডিউরেন্স লিমিট। ফ্যাটিক, FATIGUE। ফ্যাটিক মানে কি বলতো? ফ্যাটিক মানে হচ্ছে লোকালাইজড স্ট্রাকচারাল ড্যামেজ ডিউ টু সাইক্লিক লোডিং। মানে আমি তোমাকে কি বলছি, ধরো একটা মানুষের ক্ষেত্রেও দেখো, একটা হিউম্যান বিং যখন একটা মেকানিক্যাল মানুষ সে পরিণত হয়, কীরকম? ধরো এভরিডে একটা মানুষ 10টা থেকে 5টা অবধি জব করছে, 10 AM to 5 PM, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এরকম ধরো জব করতে করতে একটা মনোটোনি লাইফে চলে আসে, তখন তার মধ্যে ফ্যাটিক আসে। ফ্যাটিক আসলে কি বলতো? যে কাজটা ও ইজিলি করতে পারছে সেই কাজটাও করতে পারবে না, সেই জন্য সানডেতে ছুটি দেওয়া হয়। দিস ইজ দ্য রিজন উই নিড এ ব্রেক ইন এ ডে। মানে মানে সপ্তাহের মধ্যে একদিন আমাদের ব্রেকটা সেই কারণেই দরকার হয় যাতে ফ্যাটিকটা না আসে। ফ্যাটিক মানে কি? ফ্যাটিক মানে কিছুই না, তুমি মনে রাখবে সাইক্লিক লোডিং। তাহলে কি ফ্যাটিক মানে কি বলবে? যে লোকালাইজড স্ট্রাকচারাল ড্যামেজ
ডিউ টু কার জন্য হচ্ছে, ডিউ টু সাইক্লিক লোডিং। সাইক্লিক লোডিং মানে এখানেও এই একই জিনিস, মানে লোডিংটা খুব কম। মানে ধরো না এই যে সে ফর এক্সাম্পল আমি এখানে বাড়ি মারছি, সে দেখো এরকমভাবে বাড়ি মারছি, খুব আস্তে আস্তে বাড়ি মারছি, ভেরি স্লো। এটা যদি আমি কন্টিনিউ 2 ঘন্টা ধরে বাড়ি মারতে থাকি আমার হাতের কী অবস্থা হয় ভাবো তো, তুমি নিজেই ভাবো না। এই যে বাড়িটা মারছি আমার কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে হালুয়া, কিন্তু এই বাড়িটা যদি কন্টিনিউ আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে মারতে থাকি তাহলে আমার হাতের কী অবস্থা হবে, হাতটা আমার থাকবে। এই হচ্ছে ফ্যাটিক। মানে ফ্যাটিক মানে হচ্ছে কি বলো তো, বেসিক্যালি তুমি যদি একটু ভিতরে ঢুকতে চাও তাহলে তোমাকে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা একটু ড্র করতে হবে। জাস্ট আই এম গিভিং ইউ অ্যান আইডিয়া অফ ওয়াই ফ্যাটিক ইজ ইম্পর্টেন্ট। এই ধরো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, সিম্পল, আমি নন লিনিয়ার আঁকাচ্ছি না, স্ট্রেস স্ট্রেন। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ধরো এরকম একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আছে, লিনিয়ার, পরিষ্কার কথা। কিন্তু বেসিক্যালি এখানে কি সমস্যাটা হচ্ছে বলো তো, যেহেতু সাইক্লিক লোডিং আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি, মানে ধরো না এটা ধরো ইলাস্টিক রেঞ্জের মধ্যে আছে। ইলাস্টিক রেঞ্জে থাকার মানেটা কি বলো তো, ইলাস্টিক রেঞ্জে থাকার মানেটা হচ্ছে যখন আমি ম্যাটেরিয়ালটাকে এখান থেকে এই অবধি লোডিং নিয়ে আসবো, আনার পর ছেড়ে দেওয়া মানে সে আবার এখানে ফিরে আসবে। ধরো আমি ম্যাটেরিয়ালটাকে এই অবধি লোডিং করে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, তাহলে আবার কি সে ব্যাক করে এখানে আসবে। এই অবধি ইলাস্টিক লিমিট আছে, তো তার মানে এখানে ধরো আমি নিয়ে আসলাম, আবার ছেড়ে দিলাম, মানে আবার ব্যাক করে এখানে আসবে। কিন্তু সাইক্লিক লোডিং যেহেতু হচ্ছে সেহেতু ও ফিরে আসার টাইমটাই পাচ্ছে না। মানে ধরো আমাকে বললো যে বাবু তুই একটা কাজ কর, এখান থেকে তুমি কি করে বোঝাবো, ধরো কলকাতায় তোমার বাড়ি, কলকাতায় বাড়ি, তো ধরো তোমাকে বললো যে গড়িয়াহাট থেকে তুমি যাদবপুর 8B অবধি যাও, তো তুমি গড়িয়াহাট থেকে যাদবপুর 8B অবধি গেলে, এবার আসার তো তোমাকে একটা টাইম দিতে হবে, সেই টাইমটাই যদি তুমি না পাও তাহলে কি তুমি আসতে পারবে। এখানে সেই সেম তাই হচ্ছে। এখানে কি সমস্যাটা হচ্ছে, টাইমটা খুব কম। ক্রিপে কি ছিল, টাইম ছিল বেশি। ক্রিপে কি ছিল, সাস্টেইন লোডিং, মানে বেশি সময় ধরে আমি ক্রিপে, দেখো ক্রিপে আমি অনেকক্ষণ ধরে সময় দিয়ে রেখেছিলাম, এখানে হচ্ছে টাইমটা কম। সাইক্লিক লোডিং মানে লেস টাইম, খুব তাড়াতাড়ি আমি কাজ করে নিচ্ছি। কি হচ্ছে বলো তো, ম্যাটেরিয়ালটা এই অবধি ধরো ইলাস্টিক লিমিট ছিল, দিস ইজ ইলাস্টিক লিমিট। তার মানেটা হচ্ছে আমার যে ম্যাটেরিয়ালটা আছে এই অবধি যদি আমি কোথাও লোডিং দিয়ে লোডিংটা ছেড়ে দিই তাহলে সে আবার ফিরে চলে আসবে। কিন্তু ধরো এই অবধি লোডিং দিলাম, লোডিং দিয়ে ফিরিয়ে দিলাম, রাস্তায় আস্তে 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 ফেরত আসছে, তার আগে আবার লোডিং দিয়ে দিলাম, আবার উপরে চলে গেল, আবার ফিরে আসছে, আস্তে 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 ফিরে আসবে, তার আগে লোডিং দিয়ে দিলাম, আবার চলে গেল, আবার আস্তে 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 এরকম করে, মানে ওকে আমি ফেরত আসতেই দিচ্ছি না, ওর ইনিশিয়াল পজিশনে ফেরত আসার আগেই আমি লোডিং দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো তো, একটা ম্যাটেরিয়ালকে যখন আমি দেখাবো তখন তো তাকে ছাড়লে তাকে তো টাইম দিতে হবে, সে যেন উপরে উঠে আসে, তো সেই টাইমটাই আমি দিচ্ছি না। যেহেতু আমি টাইমটা খুব কম দিচ্ছি সেহেতু ওর মধ্যে ফ্যাটিক চলে আসছে। তার মানে কি, এই মানে একটা পার্মানেন্ট ডিফরমেশন তৈরি হয়ে যাচ্ছে। আমি এখানে লিখছি পার্মানেন্ট ডিফরমেশন তৈরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ডিফরমেশন ইজ অকারিং কিসের জন্য হচ্ছে, অ্যাজ দ্য সেকেন্ড সাইকেল স্টার্টস, সেকেন্ড সাইকেলটা স্টার্ট হয়ে যাচ্ছে বিফোর দ্য ম্যাটেরিয়াল ইজ এবল টু রিচ টু ইটস অরিজিনাল পজিশন। মানে তার অরিজিনাল পজিশনে আসার আগেই আমি লোড দিয়ে দিলাম, সেইটাকে বলছে হচ্ছে ফ্যাটিক। বুঝতে পারলে ফ্যাটিক কি? ব্যাস। ফ্যাটিকের কোরেসপন্ডিং আর একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে এন্ডিউরেন্স লিমিট। এইটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মেডিসি যখন ক্লাস হচ্ছিল, মেডিসির ক্লাসে আমাদের অনেকেই ছিল আর কি, সবাই ছিল মেডিসির ক্লাসে। স্যার মানে প্রথম কোশ্চেনটা আমাদের সমের স্যার জিজ্ঞেস করেছিলেন যে বলো স্টিলের, মাইল্ড স্টিলের এন্ডিউরেন্স লিমিট কত হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু, 186 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। মনে রাখবে, যে ছেলেটা অ্যান্সার দিয়েছিল তার ওই বছরে গেটে র্যাঙ্ক হয়েছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক 62। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমাদের কলকাতা মেডিসিরই আমাদের ব্যাচের ছেলের কথা বলছি। অতএব এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। একজনই অ্যান্সার দিতে পেরেছিল, এন্ডিউরেন্স লিমিট। এন্ডিউরেন্স লিমিট মানে হচ্ছে এমন একটা লিমিট, প্রথমে আমি বলে দিই মাইল্ড স্টিলের এন্ডিউরেন্স লিমিট হয় হচ্ছে 200, কত বললাম, 286, সরি মাথা খারাপ হয়ে গেছে, 186 নিউটন পার এমএম স্কোয়ার। মাইল্ড স্টিলের এন্ডিউরেন্স লিমিট, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় ঢুকে সবার প্রথমে তোমাকে জিজ্ঞেস করতে পারে মাইল্ড স্টিলের এন্ডিউরেন্স লিমিট কত বলো। আচ্ছা, এন্ডিউরেন্স লিমিট মানে কি বলো তো? বুঝতেই পারছো, ওর এন্ডিউরেন্স করার ক্ষমতা হয়ে গেছে। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি এরকম করে বাড়ি মারছি, আমি কি বললাম 1 ঘন্টা ধরে যদি আমি বাড়ি মারি তাহলে আমার হাতটা ভেঙে যাবে। বাট এমন একটা ফোর্স আছে যে ফোর্সটা আমি 1 ঘন্টা কেন 100 ঘন্টা ধরে মারলেও আমার হাতে কিছু হবে না। ধরো এরকম একটা হালকা করে বাড়ি মারছি এরকম করে, সেটা 1 ঘন্টা কেন 2 ঘন্টা ধরে মারলেও আমার কিছু হবে না। সেইটাকে বলা হচ্ছে এন্ডিউরেন্স। এন্ডিউরেন্স লিমিট মানে হচ্ছে সেই লিমিটটা, যেই লিমিটের নিচে যদি আমি লোড রাখি
তাহলে আমি যতই সাইক্লিক লোড দিই না কেন তার মধ্যে কোনো রকম ফ্যাটিক স্ট্রেন আসবে না। তুমি আমার কথাটা বুঝতে পারলে? এন্ডিউরেন্স লিমিট হচ্ছে সেই লিমিট যার নিচে যদি আমি স্ট্রেসটা রাখি। এন্ডিউরেন্স লিমিট মানে কি বললাম? এমন একটা লিমিট যার নিচে যদি আমি স্ট্রেস রাখি তাহলে সেটা আমি মানে সাইক্লিক লোডিং দিলেও সেই ম্যাটেরিয়ালটার মধ্যে ফ্যাটিক আসবে না। দেখো এন্ডিউরেন্স লিমিট মানে কি, তাহলে কি? দিস ইজ দ্য লিমিট, দিস ইজ দ্য লিমিট below which if the material is loaded with cyclic loading, সাইক্লিক লোডিংটা 10⁶ মনে রাখবে। এতবার যদি লোড দিই 10⁶ এর উপর হয়ে গেলে আবার মুশকিল, মানে কতটা লোড দেবো, সাইক্লিক লোডিং মানে কতবার লোড দেবো, 10⁶ টাইমস। মানে দিস ইজ দ্য লিমিট বিলো হুইচ ইফ দ্য ম্যাটেরিয়াল ইজ লোডেড উইথ সাইক্লিক লোডিং, ইভেন ইফ না ইফ দ্য ম্যাটেরিয়াল ইজ লোডেড ইভেন ইফ উইথ সাইক্লিক লোডিং দেন অলসো নো ফ্যাটিক উইল ওকার। তার মানে ওই ম্যাটেরিয়ালটার মধ্যে ফ্যাটিক হবে না এর নিচে যদি থাকে। তুমি বুঝতে পারছো? মানে এটা এতটাই কম যে ম্যাটেরিয়ালটার মধ্যে ফ্যাটিক আসবে না। তাহলে এটা কিসের জন্য ইম্পর্টেন্ট তুমি বলো তো? কত ইম্পর্টেন্ট? ধরো মাইল স্টিলের, সে ফর এক্সাম্পল এমএস মাইল স্টিল নিয়ে তুমি কাজ করছো। মাইল স্টিলের তুমি মডুলাস অফ ইলাস্টিসিটি বা যাই হোক না কেন তুমি কত জানো? 250 ধরো জানলে, মানে ইল স্ট্রেস মাইল স্টিলের হচ্ছে 250 MPa। এবার তুমি 250 MPa নিয়ে কাজ করতেই পারো, কিন্তু যেখানে ধরো আসার চান্স বেশি, আর্থকোয়েক একটা সাইক্লিক লোড, তাহলে কি আর্থকোয়েক প্রোন এরিয়াতে তুমি কাজ করছো, EARTHQUAK, আর্থকোয়েক প্রোন এরিয়া। ইউ আর ডুইং এ ওয়ার্ক ইন আর্থকোয়েক প্রোন এরিয়া, যেখানে সাইক্লিক লোডিংয়ের চান্স বেশি, যদি সাইক্লিক লোডিংয়ের চান্স আর্থকোয়েক প্রোন এরিয়াতে বেশি হয়, তাহলে আমি কি মাইল স্টিলের ইল স্ট্রেস 250 ধরে করলে হবে? 250 ধরে করলে কিন্তু হবে না। সে ফর এক্সাম্পল তুমি 250 ধরে কাজ করেছো, এবার ওখানে লোড আসছে হচ্ছে 230 MPa, মানে এত স্ট্রেস আসছে। এই স্ট্রেসটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রেস কামিং। তুমি তো বলবে যে স্যার দেখুন 250 আমার ইল স্ট্রেস, 230 আসছে, তাহলে তো আমি সেফ। কিন্তু এই যে বললাম এরকমভাবে আস্তে আস্তে মাইল স্টিলের মধ্যে ফ্যাটিক চলে আসবে, মাইল স্টিল নষ্ট হয়ে যাবে এবং তোমার বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে। তুমি বুঝতেই পারবে না যে বিল্ডিংটা কেন ভাঙলো। বিল্ডিংটার লোড তো বিল্ডিংয়ে যা ইল স্ট্রেস আছে তার থেকে কম এসছে। ইল স্ট্রেস 250, আমার তো লোড কম এসছে, তাও শালা কেন ভাঙলো? আরে ভাই ওর মধ্যে ফ্যাটিক চলে এসছে। কিন্তু তুমি যদি তাহলে তোমাকে এখানে কি করতে হতো? তোমাকে এখানে ইল স্ট্রেস কত ধরতে হতো? তোমাকে প্রথমেই ধরে নিতে হতো মাইল স্টিল ইল স্ট্রেস 250 না, আমি ধরবো মাইল স্টিলের ইল স্ট্রেস 186 Nm²। এইটা ধরে যদি তুমি করো তাহলে যতই আর্থকোয়েক আসুক না কেন, অবভিয়াসলি লোডটা মানে স্ট্রেসটা এর থেকে কম হবে। যখন তুমি এটা ধরে ডিজাইন করছো অ্যাকচুয়াল স্ট্রেস এর থেকে কম আসবে। তাহলে ধরো 170 আসলো MPa, 1000 বার আসুক না কেন, 1 লাখ বার আসুক না কেন, কিচ্ছু হবে না স্ট্রাকচারের, কারণ কি এন্ডিউরেন্স লিমিট ক্রস করেনি। এই জন্য এন্ডিউরেন্স লিমিটটা ইম্পর্টেন্ট। তাহলে এন্ডিউরেন্স লিমিট কোথায় ইম্পর্টেন্ট হলো? তুমি বলবে আর্থকোয়েক প্রোন এরিয়া, যেখানে সাইক্লিক লোডিং হয়, সেখানে যা ইল স্ট্রেস আমরা সেটা ধরবো না। কি বললাম? অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালের ইল স্ট্রেস আমরা ধরবো না। কেন? কারণ কি অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালের ইল স্ট্রেস ধরলে সেখানে ফ্যাটিক ফেলিয়ার হয়ে যেতে পারে। আমরা তাহলে কি ধরবো? তার এন্ডিউরেন্স লিমিট আমরা বার করবো। দেয়ার আর লট অফ ওয়েজ বাই হুইচ উই ক্যান ফাইন্ড আউট দ্য এন্ডিউরেন্স লিমিট অফ এ পার্টিকুলার ম্যাটেরিয়াল। এন্ডিউরেন্স লিমিট বার করে সেই ম্যাটেরিয়ালের এন্ডিউরেন্স লিমিটকে ইল স্ট্রেস ধরে আমি ডিজাইন করবো। যদি এন্ডিউরেন্স লিমিট ধরে আমি ম্যাটেরিয়ালটা ডিজাইন করি তাহলে আর্থকোয়েক কেন, তার বাপ আসলেও কিচ্ছু হবে না। কারণ কি 10⁶, এটা কিন্তু অনেক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ সাইক্লিক লোডের জন্য আমার ম্যাটেরিয়ালটা ডিজাইন করা আছে। আর আর্থকোয়েক একবার আসলে এরকম না যে 1 লাখ বার শেক দিয়ে চলে যাবে, আসবে 1000 বার তো শেক দিল, তারপরে আবার কিছুদিন পর আসলো, ততক্ষণে আবার ম্যাটেরিয়ালটা নিজের জায়গায় চলে আসবে। ফ্যাটিকের প্রবলেমটা কি? নিজের জায়গায় আসতে পারছিল না। তো ধরো আর্থকোয়েক আসলো, আর্থকোয়েক কতক্ষণের জন্য হয়? 10 সেকেন্ড, 15 সেকেন্ড। আর্থকোয়েক তো 1 ঘন্টা ধরে হয় না রে বাবা। আর্থকোয়েক আসলে 10-15 সেকেন্ডের জন্যই হয়, 20 সেকেন্ড ম্যাক্সিমাম। সেটাতেই ডেভাস্টেটিক ধ্বংস করে দিয়ে চলে যায়। 20 সেকেন্ডের জন্য শেক করলো, কতবার শেক করবে 20 সেকেন্ডে? কতবার শেক করতে পারে বলো? কত ক্ষমতা আছে আর্থকোয়েকের? করলো 10⁶ তো পার করবে না, করে চলে গেল, আবার কিছুদিন পরে বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসবে, ততক্ষণে আবার কিন্তু মাইল স্টিল তার নিজের পজিশনে চলে আসবে। অতএব এন্ডিউরেন্স লিমিট বের করা খুব জরুরি আর্থকোয়েক প্রোন এরিয়ার জন্য। ইন আর্থকোয়েক প্রোন এরিয়া উই অলওয়েজ ডু ক্যালকুলেট এন্ডিউরেন্স লিমিট অ্যান্ড কনসিডার দ্য স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল অ্যাজ এন্ডিউরেন্স লিমিট, আর তারপরে আমরা ডিজাইনটা করি। ঠিক আছে, চলো, আশা করি তুমি বুঝে গেলে। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। নেক্সট ক্লাসে আমরা দুটো নিউমেরিক্যাল অঙ্ক করবো, যেটা খুব ইম্পর্টেন্ট।
ঠিক আছে, দেখি কতক্ষণ হলো, 49 মিনিট। ঠিক আছে, আর একটা জিনিস আমি বলে দিই, দুটো জিনিস আছে খুব মনে রাখবে, ঠিক আছে? একটা কি ব্রিটেল ম্যাটেরিয়াল, ব্রিটেল ম্যাটেরিয়াল, আর একটা কি আছে ডাকটাইল ম্যাটেরিয়াল। তোমাকে বলবে কোন ম্যাটেরিয়ালটা কোনটার জন্য ভালো, তুমি বলবে এই ব্রিটেল ম্যাটেরিয়াল হচ্ছে হার্ডনেসের জন্য ভালো, হার্ডনেস, আর এটা হচ্ছে টাফনেসের জন্য ভালো। ঠিক আছে, বুঝতে পারলে? যদি ভুলে যাও মনে রাখবে বহুত হার্ড, ব্রিটেলের বহুত, হার্ডের হার্ড থাকে না, বহুত হার্ড। কি করে লেখে? তো বহুত হার্ড, এটা কিন্তু ভুলে যাবে না। ব্রিটেল ম্যাটেরিয়াল কখনোই টাফ না, কিন্তু ব্রিটেল ম্যাটেরিয়াল হচ্ছে হার্ড আর ডাকটাইল ম্যাটেরিয়াল হচ্ছে টাফ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কি জিনিসটা কি হচ্ছে একটু বলে দিই। হার্ড টাফ তো বুঝলাম, যারা কংক্রিট টেকনোলজি ক্লাস করোনি তাদেরকেও তো বোঝাতে হবে। হার্ডনেস মানে হচ্ছে তুমি যদি স্ক্র্যাচ করো, SCRATCH, স্ক্র্যাচ বা ওয়্যার অ্যান্ড টিয়ার, তাহলে সেটা হবে না। মানে দে আর রেজিস্ট্যান্স এগেন্স্ট স্ক্র্যাচিং অ্যান্ড ওয়্যার অ্যান্ড টিয়ার। মানে ডায়মন্ড ইজ দ্য হার্ডেস্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, মানে কি স্ক্র্যাচ করলে কিচ্ছু হবে না, ডায়মন্ড কিন্তু ব্রিটেল ম্যাটেরিয়াল, তুমি এখান থেকে ফেলবা ভেঙে যাবে। ঠিক আছে, অতএব ডায়মন্ড হচ্ছে হার্ড ম্যাটেরিয়াল। হার্ডনেস মানে হচ্ছে স্ক্র্যাচিং বা ওয়্যার অ্যান্ড টিয়ারে কিছু হবে না। কিন্তু টাফনেস মানে কি ইম্প্যাক্ট লোডিং, রেজিস্ট্যান্স এগেনস্ট ইম্প্যাক্ট, রেজিস্ট্যান্স এগেনস্ট ইম্প্যাক্ট। বুঝতে পারলে? তাহলে যেখানে তোমার ইম্প্যাক্ট লোডিংয়ের চান্সটা বেশি সেখানে তুমি ডাকটাইল ম্যাটেরিয়াল দেবে। কি বললাম? যেখানে ইম্প্যাক্ট লোডিংয়ের চান্স বেশি সেখানে ডাকটাইল ম্যাটেরিয়াল দেবে। সেই কারণেই কিন্তু আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং ডাকটাইল করা হয়। আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং ডাকটাইল ড্রিলিং করা হয়, দ্য রিজন ইজ সেখানে ইম্প্যাক্ট আসে। আর্থকোয়েক না, ইম্প্যাক্ট দিচ্ছে, তো ইম্প্যাক্টটাকে রেজিস্ট করতে হবে। ওখানে তো হার্ডনেসের কোনো ব্যাপার নেই, ইম্প্যাক্টটাকে রেজিস্ট করতে হবে। যেহেতু ইম্প্যাক্টটাকে রেজিস্ট করতে হবে সেহেতু ওখানে ডাকটাইল ম্যাটেরিয়াল দেওয়া হয়। তুমি আমার কথাটা বুঝতে পারলে? আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং ডাকটাইল কেন করা হয়, ডাকটাইল ড্রিলিং কেন করা হয়? কারণ কি আর্থকোয়েকে আসে ইম্প্যাক্ট। আর্থকোয়েককে এরকমভাবে লিখবে, আর্থকোয়েক ইম্প্যাক্ট, তাহলে আমার লাগবে টাফনেস, তাহলে আমার লাগবে ডাকটাইল, এই হয়ে গেল। আর যদি ব্রিটেল ম্যাটেরিয়াল হয় হার্ডনেস, যেখানে হার্ডনেস তোমার দরকার হবে, স্ক্র্যাচিং বা ওয়্যার টিয়ারের এগেনস্টে রেজিস্ট্যান্সের দরকার হবে, সেখানে আমরা ব্রিটেল ম্যাটেরিয়াল ইউজ করি। দিস এন্ডস টুডেস ক্লাস। নেক্সট ক্লাসে আমরা দুটো নিউমেরিক্যাল করব এবং একটু থিওরি পড়বো, খুব ইম্পর্টেন্ট, এবং প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল শেষ করে দেবো। ঠিক আছে, চলো।